গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের দিন ক্লাসে আমরা তোমাদের বাংলা ব্যাকরণ থেকে বাক্য সম্পর্কে আমরা জানছিলাম। হুম? তো সেই ক্লাসের পরবর্তী অংশ নিয়ে আমি আজ চলে এসেছি। তো আগের দিন আমরা কি শিখলাম? যে বাক্য কিভাবে গঠিত হয়, বা বাক্য গঠন করতে কি কি শর্ত লাগে বা প্রয়োজন, যেগুলোর মাধ্যমে একটা যথার্থ বাক্য তৈরি হতে পারে। হুম? অর্থাৎ বাক্যের যে প্রধান দুটি অংশ, উদ্দেশ্য, বিধেয়, এবং বাক্যের মধ্যে অবস্থিত খণ্ড বাক্য, এবং সেই খণ্ড বাক্যেরও কিছু প্রকারভেদ রয়েছে, সেগুলো সব সম্পর্কে আমরা শিখেছি। অর্থাৎ একটা বাক্য কিভাবে গঠন করতে হয় সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। তাই তো? তো এই যে বাক্যটা গঠন হয়, অর্থাৎ একটা যথার্থ বাক্য যে গঠন করতে শিখেছি আমরা, অর্থাৎ বক্তা তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে, আমরা শ্রোতা হিসাবে সেটা বুঝতে পারছি, এবং সেটা একটা যথার্থ বাক্য হচ্ছে। এই ধরনের যে বাক্যগুলি হয়, যেগুলো আমরা লিখি, যেগুলো আমরা পড়ি, সেগুলো কি একরকমের হয়ে থাকে? নিশ্চয়ই নয়, নানান রকমের হয়ে থাকে, তাই না? যেমন আহ আমি ধরো তোমাদেরকে বলছি যে তুমি খুব ভালো ছেলে, এটা একরকম। বা আমি কাউকে বলছি যে তুমি কাল স্কুলে যাওনি কেন, এই দুটো কি একই রকম হলো? নিশ্চয়ই না। তাছাড়াও আমি যদি বলি যে তুমি যদি কাল আসো তাহলে অবশ্যই বই নিয়ে আসবে। হুম। আহ এবং তাও যদি বলি যে আজকে আমার বন্ধু আমার বাড়িতে এসেছে, আজকে আমার ভারী মজা। তো এই যে এতগুলো বাক্য বললাম, এই সব বাক্য কি একই রকমের? অর্থাৎ বাক্যের যে বাক ভঙ্গি একই রকমের কি? নিশ্চয়ই নয়, তাই না? সবটা আলাদা আলাদা রকমের। হ্যাঁ, তো এই জন্যই বলছি, কারণ এই যে যে বাক্য গঠিত হয় সেই বাক্যগুলো নানান রকমের হয়, এবং বেশ কিছু শ্রেণী বিভাগে বিন্যস্ত থাকে। হুম? তো আজকে আমরা সেই বাক্যের শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো, যে কত রকমের বাক্য হয়, এবং সেই বাক্যগুলোকেও আবার রূপান্তরও করা যায়, সেগুলো আমরা শিখবো আজকে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাক্যের শ্রেণীবিভাগ। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। এই যেমন বাক্যগুলি আমি বললাম, যেগুলোর বাকভঙ্গি আলাদা আলাদা এবং আলাদা আলাদা রকমের বাক্য, যে বাক্য অনেক রকমের হয়ে থাকে। তো এই যে আরো উদাহরণ দেওয়া রয়েছে, যেটা দেখলে তোমরা আরো সহজে বুঝতে পারবে। দেখো কত রকমের বাক্য হয়, এবং বাক্যের বাকভঙ্গিও আলাদা আলাদা রকম হয়, এবং বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। দেখো, আহ আমি রোজ স্কুলে যাই, আমি আদ্রিতের সঙ্গে রোজ স্কুলে যাই, আমি আর আদ্রিত রোজ স্কুলে যাই, আমি রোজ স্কুলে যাই এবং আদ্রিতও আমার সঙ্গে স্কুলে যায়। যখন আমি স্কুলে যাই আদ্রিত তখন আমার সঙ্গে স্কুলে যায়। আমি রোজ যখন স্কুলে যাই তখন আদ্রিত কি আমার সঙ্গে যায় না? আদ্রিতের সঙ্গে স্কুলে আমার যে যেতে কি ভালো লাগে! তো দেখো, এই যে প্রত্যেকটা বাক্য কিন্তু একই রকম বিষয়বস্তু প্রায়, তাই না? যে আমার আর আদ্রিতের স্কুলে যাওয়া নিয়ে একটা বিষয়, ঠিক? তো বিষয়বস্তু একই রকম, কিন্তু দেখো বাক্যগুলির বাক ভঙ্গি কিন্তু আলাদা আলাদা রকম। প্রত্যেকটা বাক্যের মধ্যে কিছু কিছু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, তাই না? দেখো প্রথমটা, দেখো আমি রোজ স্কুলে যাই, এটা একটা সিম্পল একটা বাক্য, একটা সহজ সরল একটা বাক্য। হুম? আমি আদ্রিতের সঙ্গে রোজ স্কুলে যাই, এখানে আবার সঙ্গে যুক্ত করে বাক্যটা একটু বড় করা হয়েছে। তারপর দেখো, আমি আর আদ্রিত রোজ স্কুলে যাই, এখানে আর যুক্ত হয়েছে, আর শব্দটা এক্সট্রা যুক্ত হয়েছে। হুম? তো দেখো আলাদা আলাদা পার্থক্য বোঝা যাচ্ছে। আমি রোজ স্কুলে যাই এবং আদ্রিত আমার সঙ্গে স্কুলে যায়, এখানে আবার এবং যুক্ত হয়েছে, দিয়ে বাক্যের বা ভঙ্গি বা গঠনগত একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, তাই না? এটা দেখো, আমি আর আদ্রিত রোজ স্কুলে যাই, এটার মানেও যাই
এবার আমি রোজ স্কুলে যাই এবং আদ্রিত আমার সঙ্গে স্কুলে যায়। এর মানেও কিন্তু একই, অর্থাৎ অর্থগত দিক থেকে একই রকম প্রায়, কিন্তু দেখো গঠনগত দিক থেকে একটু আলাদা। এই যে আর দেওয়া, এখানে এবং যুক্ত করা, এই দুটো শব্দ আলাদা আলাদা রকম, তাই না? অর্থাৎ পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। আবার দেখো, যখন আমি স্কুলে যাই, এখানে যখন যুক্ত হচ্ছে প্রথমে, আদ্রিত তখন আমার সঙ্গে স্কুলে যায়, এখানে তখন যুক্ত হচ্ছে। অর্থাৎ এই বাক্যের গঠন কি একই? না, এখানে যখন যুক্ত হয়েছে, এখানে তখন যুক্ত হয়েছে, অর্থাৎ একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। হুম। তারপর দেখো, আমি রোজ যখন স্কুলে যাই তখন আদ্রিত কি আমার সঙ্গে যায় না? একটা প্রশ্ন করা হচ্ছে আবার, যে অর্থ একই রকম রয়ে গেছে কিন্তু গঠনটা দেখো পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? তারপরে দেখো, আদ্রিতের সঙ্গে স্কুলে যেতে আমার যে কি ভালো লাগে, অর্থাৎ এখানে একটা তার ভালো লাগা কাজ করছে। হ্যাঁ, একটা ভাব প্রকাশ পাচ্ছে, যে তার আনন্দ হয়েছে, সেরকম একটা ভাব প্রকাশ পাচ্ছে, আবেগ প্রকাশ পাচ্ছে, তাই না? তো দেখো, এই বাক্যগুলি বিষয়বস্তু একই রকম, কিন্তু আমরা কি দেখলাম যে এর মধ্যে কিছু অর্থগত এবং কিছু গঠনগত এরকম পার্থক্য রয়েছে, তাই না? যেটা বাক্যের বাকভঙ্গিও বদলে দেয়। হ্যাঁ, এরকম পার্থক্য লক্ষণীয়। তো তাহলে এই যে বাক্যগুলি, এর মধ্যে আমরা কত রকমের পার্থক্য দেখতে পেলাম? দুই রকমের পার্থক্য দেখতে পেলাম। কি কি? একটা গঠনগত আর একটা অর্থগত। হ্যাঁ, তো বাক্যকেও বা বাক্যের শ্রেণীবিভাগও এই দুই ধরনেরই হয়ে থাকে। বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ আর একটা হয় বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ। হুম। তো এখন আমরা বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো। অর্থাৎ এই গঠনগত শ্রেণীবিভাগের মধ্যে আবার কত রকমের বাক্য হয়, হ্যাঁ, সেগুলো কিভাবে রূপান্তর করা যায়, সেগুলো আমরা প্রথমে শিখবো। তো গঠনগত দিক থেকে বাক্যকে চারটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? সেগুলো কি কি? না, একটা সরল বাক্য, একটা জটিল বাক্য, একটা যৌগিক বাক্য, আর মিশ্র বাক্য। হুম। তাহলে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ চারটি: সরল, জটিল, যৌগিক আর মিশ্র, এই চারটি। হুম। তো এবার বাক্যের এই যে চারটি গঠনগত শ্রেণীবিভাগ, এইগুলো সম্পর্কেও আমরা জানবো, যেগুলো কি, কাকে বলে, কেমন ধরনের বাক্য এগুলো। হ্যাঁ, তো প্রথমে আমরা সরল বাক্য সম্পর্কে জেনে নিই। তো সরল বাক্য নামকরণটা যেরকম, অর্থাৎ বাক্যের গঠনগত দিক থেকে বাক্যের যে শ্রেণী বিভাগের নামকরণ, অর্থাৎ সরল বাক্য, এই নামের মতো এই বাক্যটিও তেমনি সহজ সরল। হ্যাঁ, এর মধ্যে কোনো জটিলতা নেই, অর্থাৎ কোনো এক্সট্রা কিছু যুক্ত থাকবে না, একদমই সহজ সরল। এবং তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা সরল বাক্য, এর মধ্যে কিছু নেই আলাদা, মানে এটাই সরল বাক্য। হ্যাঁ। তো যাই হোক, তো এই সরল বাক্য কি, এর মধ্যে কি থাকে, হুম, তো সেগুলো চলো জেনে নিই। তো সরল বাক্য হলো যে বাক্যে একটি মাত্র কর্তা থাকবে এবং একটাই সমাপিকা ক্রিয়া থাকবে, তখন সেটা সরল বাক্য। অর্থাৎ বাক্যের মধ্যে একটা কর্তা থাকবে আর একটাই সমাপিকা ক্রিয়া থাকবে, থাকলেই সেটা সরল বাক্য হবে। তো সমাপিকা ক্রিয়া, তোমাদের তো মনে আছে নিশ্চয়ই যে সমাপিকা ক্রিয়া কি, হুম? যে সমাপিকা, অসমাপিকা ক্রিয়া, এগুলো তোমরা আগেও শিখেছো। তো সমাপিকা ক্রিয়া কোনগুলো? না, যে ক্রিয়া বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে বা ব্যবহৃত হলে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, সেটাই হয় সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া কোনগুলি? না, বাক্যের মধ্যে সেই ক্রিয়া ব্যবহৃত হলে এবং সেই ক্রিয়াটির মধ্যে দিয়ে বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়নি, আরো কিছু বাকি থেকে যায় বলবার, সেটা হয় অসমাপিকা ক্রিয়া। ঠিক, যেমন দেখো, বাবা আসছে আজ, আসছে, যদি আজটাকেও না ধরি, বাবা আসছে, এটাও একটা সম্পূর্ণ বাক্য। হুম, অর্থাৎ এটা সমাপিকা ক্রিয়া। আবার যেমন দেখো, করতে,
ও কাজ আমি করতে, যদি এটাকে না ধরা হয় তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হবে না। অর্থাৎ যদি শুধু করতে অবধি ধরি তাহলে কি বোঝা যাচ্ছে? মনে করো এটা নেই, তাহলে কি বোঝা যাচ্ছে যে ও কাজ আমি করতে, যদি এই পর্যন্ত শেষ হতো বাক্যটা, তাহলে কি এটা বাক্যটা সম্পূর্ণ হতো? নয়। কারণ এখানে আরো কিছু বলবার বাকি থেকে যাচ্ছে, তাই না? অর্থাৎ বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না। তাই জন্য এটা অসমাপিকা ক্রিয়া। আর এই যে আসছে, একটা বাক্যটা সম্পূর্ণ করছে, এটা না থাকলেও চলবে। তো এটা কি? সমাপিকা ক্রিয়া। অর্থাৎ এই সমাপিকা ক্রিয়া অন্য কোনো শব্দের বা তার সঙ্গে যুক্ত কোনো শব্দের সাহায্যের প্রয়োজন হয় না। কিন্তু এই যে অসমাপিকা ক্রিয়া, তারা কি করে না, খন্ডবাক্যের সঙ্গে যুক্ত হয়, তবেই একটা সম্পূর্ণ বাক্য তৈরি করে। হ্যাঁ। হ্যাঁ, তো যাই হোক, আমরা এর মধ্যেও সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া সম্পর্কেও ধারণা আমাদের পরিষ্কার হলো। ঠিক। তো এবার আসি, আবার ফিরে আসি সরল বাক্যে। তো সেই বাক্যে কিভাবে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হচ্ছে দেখো। তো সরল বাক্য কাকে বলে বলেছি? যে যে বাক্যে একটি মাত্র কর্তা থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, সেটাই সরল বাক্য হয়। তো যেমন দেখো, উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। বাবা আসছে আজ। কর্তাকে এখানে বাবা, অর্থাৎ একটি কর্তা আছে। আসছে আজ, এখানে ক্রিয়া কোনটা? আসছে। এবং এটা কোন ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। ঠিক। তো এখানে একটা কর্তা আছে, একটা সমাপিকা ক্রিয়া আছে, তাহলে এটা কোন বাক্য হবে? নির্দ্বিধায় বা অবিলম্বেই তোমরা বলতে পারো এটা সরল বাক্য, তাই না? একদমই সহজ। এবং এই যে কর্তা আর একটা সমাপিকা ক্রিয়া নিয়েই যে সরল বাক্য, ছাড়াও আরো একটা বিষয় আছে এর মধ্যে, যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়ার দ্বারা একাধিক খন্ড বাক্যকে যুক্তও করতে পারে। হ্যাঁ, সেরকম বাক্যকেও আবার সরল বাক্য বলা হয়ে থাকে। এই যে বললাম তোমাদের যে এই অসমাপিকা ক্রিয়া একা একা বা শুধু যদি বাক্যে ব্যবহৃত হয়, তাহলে এর অর্থ সম্পূর্ণ হবে না। যে মনে করো এইটা নেই, এই শব্দটা নেই, তাহলে বাক্যটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। এবং এটা কি আলাদা খন্ড বাক্য হিসেবে যুক্ত হচ্ছে, এবং এই অসমাপিকা ক্রিয়াটা কি এই খন্ড বাক্যটাকে যুক্ত করতে পারছে, তবেই কিন্তু বাক্যটার অর্থ সম্পূর্ণ হচ্ছে, তাই না? তো তেমনটাই, যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়ার দ্বারা একাধিক খন্ড বাক্যকে যুক্ত করতে পারে, সেটাও সরল বাক্য। তো দেখো, ও কাজ আমি করতে পারবো না, ও কাজ আমি করতে, এখানে অসমাপিকা ক্রিয়া কোনটা? করতে। হুম। এবং তারপরে দেখো পারবো না, এটা কিন্তু আলাদা করে যুক্ত হয়েছে, এই খন্ড বাক্যটাকে কিন্তু যুক্ত করতে পারছে এই অসমাপিকা ক্রিয়াটা। হুম। তো এইরকম বাক্যগুলোকেও সরল বাক্য বলা হবে। বুঝতে পেরেছো? আরো যেমন, ওদিকে আমাদের যাওয়া বারণ ছিল। তো এখানেও যাওয়া, হ্যাঁ, তো আহ একটা অসমাপিকা ক্রিয়া। হুম। তো এর সঙ্গে এই যে এই খন্ডবাক্য, সেটাকে যুক্ত করতে পারছে। হ্যাঁ। তো তাহলে এটাও কি হবে না, একটা সরল বাক্য। ঠিক। তাহলে সরল বাক্যের মধ্যে দুই ধরনের বিষয় রয়েছে, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা সরল বাক্য। কি কি? না, এক রকমের হয় যে বাক্যে একটা মাত্র কর্তা থাকবে আর একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, তখন সেটা সরল বাক্য হবে। আবার এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলে সেগুলোর দ্বারা খন্ড বাক্যগুলোকেও যুক্ত করতে পারে সেই অসমাপিকা ক্রিয়া, তাহলে সেই রকম বাক্যগুলোও সরল বাক্য হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর 2 নম্বর বাক্য বা 2 নম্বর শ্রেণী বিভাগ, বাক্যের গঠনগত দিক থেকে শ্রেণী বিভাগ, যে জটিল বাক্য। জটিল বাক্য কি? এর নামের মতোই বাক্যটাও তেমনি, হ্যাঁ, এবং সেরকম মিলিয়েই তো নামকরণ করেছে। তো এবং এই যে নামগুলো দেখেই তোমরা বুঝতেই পারবে যে এর মধ্যে কিরকমটা থাকতে পারে।
যে নিশ্চয়ই বাক্যগুলোর মধ্যে বেশ জটিলতা কুটকুটকে ভরা হুয়া है তাই না? তো একদমই তাই। দেখো, তো জটিল বাক্য কোনগুলো, তার মধ্যে কি থাকে না, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে এবং এক বা একাধিক খণ্ডবাক্য সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী অব্যয় বা সাপেক্ষ শব্দ জোড় দ্বারা যুক্ত থাকে, সেগুলি জটিল বাক্য। অর্থাৎ যে বাক্যের মধ্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকবে আর একটা সমাপিকা ক্রিয়া থাকবে। প্রধান খণ্ডবাক্য সম্পর্কে আগের দিন ক্লাসে বলেছি। তোমরা খণ্ডবাক্য সম্পর্কে নিশ্চয়ই ধারণা লাভ হয়েছে। হুম, তোমরা জানো, বুঝতে পারছো, তাই আশা করি। তো সেই প্রধান খণ্ডবাক্য থাকবে একটা, আর একটা সমাপিকা ক্রিয়া থাকবে। হুম, এবং আরো এক বা একাধিক যে খণ্ডবাক্য, সেগুলি সাপেক্ষ সর্বনাম হুম, বা নিত্য সম্বন্ধীয় অব্যয় সেই খণ্ডবাক্যর সঙ্গে সম্পর্কিত বা তার সঙ্গে যাবে এমন ধরনের কোনো শব্দ যুক্ত থাকবে, বা শব্দ জোড় যেগুলো, সেরকম শব্দ জোড় দ্বারা যুক্ত থাকলেই সেগুলো জটিল বাক্য হয়। উদাহরণ দিয়ে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। তো দেখো, যদি প্রিয়া না যায় তবে আমি যাব না। হ্যাঁ, এর মধ্যে এই আহ, যে শব্দ জোড় দ্বারা যুক্ত থাকে বলা হয়েছে। তো দেখো, একটা শব্দ জোড় আছে, যদি তবে এই ধরনের জোড় দিয়ে যুক্ত রয়েছে। তো এই শব্দ জোড় গুলো কি কি, আগে আমাদের সেগুলো জানতে হবে। ঠিক, অর্থাৎ যে সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধীয় অব্যয় কিরকম শব্দ জোড় তৈরি করছে, সেগুলো আগে জানা হোক। তারপরে আমাদের বুঝতে আরো সুবিধা হবে যে সেগুলো থাকলেই জটিল বাক্য বোঝা যায় চেনার উপায়। অর্থাৎ, তো এই যে সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী যে অব্যয় বা সেই রকম সাপেক্ষ শব্দ জোড়গুলি কিছু কিছু দেওয়া হয়েছে। যেমন যাকে তাকে, এই ধরনের শব্দ জোড় থেকে থাকে। এবং যাকে তাকে বলতে আহ একটা সর্বনাম বোঝাচ্ছে, যাকে তাকে, তাই না? যে সে, এটাও সর্বনাম, নিত্য সম্বন্ধী সাপেক্ষ সর্বনামের একটা শব্দ জোড়, তাই না? যেখানে সেখানে একটা শব্দ জোড় তৈরি হচ্ছে, যার তার, যখন তখন, যদি তবে, যেহেতু সেহেতু বা সুতরাং, যদি তবে, হ্যাঁ, এই ধরনের শব্দ জোড় ব্যবহার হয়ে থাকে জটিল বাক্যের ক্ষেত্রে। উদাহরণ দিয়ে বলি আরো সুবিধা হবে। এই যে যেমন বললাম যে যদি প্রিয়া না যায় তবে আমিও যাব না, এখানে দেখো একটা শব্দ জোড় ব্যবহার হয়েছে, যদি আর তবে। এগুলো কি, এগুলো অব্যয়যুক্ত শব্দ জোড়। হ্যাঁ, তো যদি আর তবে এই একটা শব্দ জোড় তৈরি হয়েই একটা বাক্য তৈরি হয়েছে। এবং যখন এই শব্দ জোড় যুক্ত হয়ে যে বাক্য তৈরি হবে, সেটা হবে জটিল বাক্য। হুম, এছাড়া দেখো, যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি ঘরে ছিলাম। এই যে দেখো, যখন তখন, এই ধরনের শব্দ জোড়ও থাকবে। তো দেখো, এখানে শুরুতে যখন, মাঝে একটা তখন, অর্থাৎ এই বাক্যের মধ্যে সেই শব্দ জোড়গুলো যুক্ত হয়েছে, হয়ে একটা বাক্য তৈরি হয়েছে। অর্থাৎ এটা কোন বাক্য হবে? জটিল বাক্য। অর্থাৎ এটা তোমরা মনে রাখবে সবসময়, যে এই ধরনের শব্দ জোড় থাকলে বা সাপেক্ষ শব্দ জোড়, সেটা সাপেক্ষ সর্বনাম হতে পারে বা নিত্য সম্বন্ধী অব্যয় যুক্ত শব্দ জোড় হতে পারে। এমন শব্দ জোড় থাকলেই মনে করবে সেটা জটিল বাক্য। ব্যাস, সোজা কথা। হুম, এবং এর মধ্যে আরো একটা বিষয় জানার, যে এই জটিল বাক্যগুলো গড়ে উঠতে শুধুমাত্র খণ্ডবাক্য ব্যবহৃত হয়। হুম, খণ্ডবাক্য যেটা তোমাদেরকে আগের ক্লাসে বোঝানো হয়েছে, যে খণ্ডবাক্য কোনগুলো, একটা প্রধান, একটা অপ্রধান খণ্ডবাক্য থাকে, বা অধীন খণ্ডবাক্য যেটা থাকে, সেটার আবার তিনটি ভাগ হয়। যে বিশেষ্য স্থানীয় অধীন খণ্ডবাক্য, বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য, ক্রিয়া বিশেষণ অধীন খণ্ডবাক্য, তাই না? এরকম
আহ তিনটে অধীন খণ্ডবাক্যের মধ্যে খণ্ডবাক্য আছে, আগের দিন আমরা জানলাম। তো এই জটিল বাক্যের ক্ষেত্রেই এই খণ্ডবাক্যগুলোই ব্যবহৃত হয়। যেমন দেখো, যদি প্রিয়া না যায় তবে আমিও যাব না। তো আমিও যাব না, এই যে একটা বাক্য, এটা 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 কোন খণ্ডবাক্য? না, প্রধান খণ্ডবাক্য। ঠিক, যে এটা যদি আলাদাভাবে আমরা ব্যবহার করি, যে একটা বাক্য হয়ে যাবে, এটা অর্থ প্রকাশ পাবে যে তবে আমিও যাব না, এটা একটা বাক্য। কিন্তু এই যে যদি প্রিয়া না যায়, এটাকে কি আমরা আলাদাভাবে বাক্য হিসাবে ব্যবহার করতে পারবো? একদমই নয়। কারণ আরো কিছু বলবার বাকি থেকে যাচ্ছে। যদি এটা শুধু ব্যবহার করা হয়, সেটার অর্থ সম্পূর্ণ হবে না। তাই এটাকে অধীন খণ্ডবাক্য বলা হবে। তো এই যে অধীন খণ্ডবাক্য, তার এই যে তিনটি ভাগ, অর্থাৎ বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য, বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য, আর ক্রিয়া বিশেষণ খণ্ডবাক্য। তো যাই হোক, এখানে দেখো, এই খণ্ডবাক্য জাতীয় যে বাক্য, সেই রকম বাক্য জটিল বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। হুম, যে একটা ছাড়া, এই অধীন খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্য ছাড়া অচল। হ্যাঁ, ব্যবহার করা যাবে না। তো তাহলে বুঝতেই পারছো যে জটিল বাক্য গড়ে উঠতে খণ্ডবাক্য ব্যবহৃত হয় বা খণ্ডবাক্যের সাহায্য নেয়। ঠিক আছে? আচ্ছা, এছাড়া দেখো, যে ছেলেটি গতকাল এসেছিল সে আমার ভাই। এখানে দেখো একটা সাপেক্ষ সর্বনাম শব্দ জোড় যুক্ত হচ্ছে বাক্যটির মধ্যে, যে যে ছেলেটি গতকাল এসেছিল সে আমার ভাই। যে সে এখানে যুক্ত হচ্ছে, অর্থাৎ এটা জটিল বাক্য হবে। চলে যখন গেছে কি আর করা যাবে? তো এটা নিশ্চয়ই দেখে তোমরা বলবে যে এর মধ্যে তো কই সেরকম কোনো শব্দজোড় নেই, তাহলে এটা জটিল বাক্য কিভাবে হচ্ছে? এরকমটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। তো কখনো কখনো ক্ষেত্রে, জটিল বাক্যের ক্ষেত্রে সেই শব্দজোড় গুলো ব্যবহৃত করা হয় না বা ব্যবহৃত থাকে না, সেগুলো উহ্য থাকে, কিন্তু বোঝা যায় বাক্যটার মধ্যে দিয়ে, সেরকম একটা অর্থ প্রকাশ পায়। তো দেখো, চলে যখন গেছে কি আর করা যাবে, তো এখানে শুধু যখনটা রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারছি এখানে, যে এখানে একটা তখন মিসিং রয়েছে বা উহ্য রয়েছে। হুম, কিন্তু মানেটা একই রকম থেকে গেছে। তো দেখো, এটা যদি শব্দ জোড় দিয়ে ব্যবহার করি, তাহলে কি রকম দাঁড়াবে, যে চলে যখন গেছে তখন কি আর করা যাবে। ঠিক, তো এখানে চলে যখন গেছে কি আর করা যাবে, তখনটা এখানে উহ্য রয়েছে। তার ফলে কি বাক্যটা কি বিকৃত হচ্ছে? হচ্ছে না, এটা বাক্য বা অর্থযুক্ত একটা বাক্য রয়ে যাচ্ছে। তাই কখনো কখনো সেই শব্দজোড়, অর্থাৎ সাপেক্ষ সর্বনাম কিংবা নিত্য সম্বন্ধীয় কোনো অব্যয় শব্দজোড় কখনো কখনো উহ্য থাকবে। কিন্তু সেগুলো জটিল বাক্যই হবে। ঠিক আছে? তো তাহলে জটিল বাক্য কাকে বলে? না, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে এবং একাধিক খণ্ডবাক্য সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধীয় অব্যয় বা সাপেক্ষ শব্দ জোড় দ্বারা যুক্ত হয়, তাকে জটিল বাক্য বলে। হুম, এবং একটা কথা দেখো, যে সংজ্ঞা অনুযায়ী তোমাদেরকে ব্যাখ্যা করে যদি বলি, আহ যে এই যে মূলত খণ্ডবাক্য ব্যবহৃত হয়, সেই খণ্ডবাক্যের সঙ্গে যুক্ত, দেখো যদি প্রিয়া না যায়, এখানে প্রধান খণ্ডবাক্য কোনটি? মানে বাক্যটা হলো, যদি প্রিয়া না যায় তবে আমিও যাব না, অর্থাৎ এটা হলো প্রধান খণ্ডবাক্য। হুম, ও একটা সমাপিকা ক্রিয়া থাকে। সমাপিকা ক্রিয়াটা কোনটা? যাব না, হ্যাঁ, বা যায়। এবং এক বা একাধিক খণ্ডবাক্য সেগুলোকে যুক্ত করে কি দিয়ে? না, সেই সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী অব্যয়, এই ধরনের শব্দ জোড় দিয়ে যুক্ত করে। তো এই যে যাব না, তো এর সঙ্গে দেখো এই খণ্ডবাক্যটা যুক্ত করছে। হ্যাঁ, তো এবং এগুলো যুক্ত করছে কি দিয়ে? এই ধরনের
শব্দ জোড় দিয়ে, যে যাকে তাকে, যে সে, যেখানে সেখানে ইত্যাদি এই রকমের শব্দ জোড় যুক্ত করেই তবে একটা বাক্য তৈরি করছে। এবং মোদ্দা কথা একটাই জিনিস তোমরা মনে রাখবে, যে এরকম সর্বনাম বা অব্যয় জাতীয় কোনো শব্দ জোড় দিয়ে যুক্ত থাকে যে বাক্য, সেটাই হবে জটিল বাক্য। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? এরপর তো এবার এসে যৌগিক বাক্য। যৌগিক বাক্য কিরকম? হুম, যে যে বাক্য দুই বা ততোধিক স্বাধীন বাক্য বা খণ্ড বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়, তাদেরকে যৌগিক বাক্য বলে। তো মূলত আমাদের জানতে হবে এই সংযোজক অব্যয়গুলো কি, যেগুলো দ্বারা যুক্ত হয়। হুম, তো সেই সংযোজক অব্যয়গুলো হলো যেমন ও, আর, যে, এবং, নতুবা, কিন্তু, অথবা, বা, কিংবা, এগুলোকে সংযোজক অব্যয় বলা হয়। এবং যেগুলো যুক্ত হয়ে যে বাক্য গঠন হয় সেই বাক্যগুলো হলো যৌগিক বাক্য। ঠিক আছে? তো যেমন দেখো, মিতা গল্প শুনছে আর ঘর গোছাচ্ছে। তো এখানে মিতা গল্প শুনছে, এখানে কি আহ দুই বা তার বেশি স্বাধীন বাক্য থাকছে। দেখো, অবশ্যই দুটো স্বাধীন বাক্য বা প্রধান খণ্ড বাক্য থাকছে। যে মিতা গল্প শুনছে, এটা কি? এটা একটা প্রধান খণ্ড বাক্য বা স্বাধীন খণ্ড বাক্য, তাই না? যে এটাকে যদি আলাদাভাবে আমরা বাক্য হিসাবে ব্যবহার করি, তাহলে সেটা বাক্য হিসাবে গণ্য হবে। তারপরে দেখো, ঘর গোছাচ্ছে, এটাকেও যদি আলাদাভাবে ব্যবহার করি, তাহলেও একটা আহ ঠিকঠাক ভালো মতো উত্তর হবে বা একটা ভালো মতো বাক্য হিসাবে গণ্য। হ্যাঁ, তো এখানে দেখো, দুই বা তার বেশি যে স্বাধীন বাক্য থাকছে বা যে খণ্ড বাক্য থাকছে, সেগুলোকে একটা সংযোজক দিয়ে যুক্ত করা হচ্ছে। সেই সংযোজক, সেগুলো কি? যেগুলোকে সংযোজক অব্যয় বলা হয়, সেরকম সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হচ্ছে, হয়ে একটা বাক্য গঠিত হচ্ছে। তো এই রকম যে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে যে বাক্য গঠিত হবে, সেটাই হবে যৌগিক বাক্য। অর্থাৎ এই ধরনের সংযোজক অব্যয়গুলো যখন বাক্যে যুক্ত থাকবে, মনে করবে চোখ বন্ধ করে সেগুলোই যৌগিক বাক্য। ঠিক আছে? যেমন দেখো, সে দরিদ্র কিন্তু বিনয়ী। কিন্তু, এখানে কিন্তু দিয়ে দুটো খণ্ড বাক্যকে যুক্ত করা হয়েছে। তো এই যে সংযোজক অব্যয় যুক্ত হয়েছে, অর্থাৎ এটা কোন বাক্য হবে? না, যৌগিক বাক্য হবে। এবং জটিল বাক্যের ক্ষেত্রেও যেমন খণ্ডবাক্য ব্যবহৃত হয়, যৌগিক বাক্যের ক্ষেত্রেও খণ্ডবাক্য ব্যবহৃত হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ যে দুটো খণ্ডবাক্য রয়েছে, যেগুলোকে যুক্ত করছে একটা সংযোজক অব্যয়। সেই রকম আহ দুটো একটু পার্থক্য রয়েছে, যে জটিল বাক্য আর যৌগিক বাক্য দুটোই, দুটোতেই খণ্ডবাক্য ব্যবহৃত হয়, কিন্তু জটিল বাক্যে সেই খণ্ড বাক্যগুলোকে যুক্ত করতে একটা শব্দ জোড় লাগে, তাই না? যে দুটো শব্দ যুক্ত হয় সেই বাক্যের মধ্যে, যেমন যখন, তখন, বা যে, সে, দুটো শব্দ লাগছে বা শব্দ জোড় ব্যবহার হচ্ছে। কিন্তু যৌগিক বাক্যের ক্ষেত্রে একটাই শব্দ যুক্ত হয়, অর্থাৎ একটাই সংযোজক অব্যয় যুক্ত হয় দুটো খণ্ড বাক্যকে আহ থেকে একটা বাক্যে পরিণত করতে। আচ্ছা, তারপর আসছে মিশ্র বাক্য, অর্থাৎ বাক্যের গঠনগত দিক থেকে 4 নম্বর শ্রেণীবিভাগ, মিশ্র বাক্য। মিশ্র বাক্য কাকে বলে? এই যে এর নামটা শুনে যেমন মিশ্র, অর্থাৎ অনেক কিছুর মিশ্রণে তৈরি হয়েছে, এরকমটা মনে হচ্ছে নাকি? তো বাক্যটাও সেরকমই। হুম, সবকিছুর মিশ্রণে তৈরি, এরকম, অর্থাৎ এর মধ্যে সবকিছু রয়েছে। হুম, অর্থাৎ যে বাক্যে বা যে বাক্য সরল, জটিল ও যৌগিক এই 3 ধরনের বাক্যের সংমিশ্রণে গঠিত হয়, সেগুলোই মিশ্র বাক্য। অর্থাৎ এই মিশ্র বাক্যের মধ্যে সরল বাক্যের সঙ্গে সরল জটিল বাক্য থাকবে বা যৌগিক বাক্য থাকবে। হ্যাঁ, এই সব কিছু মিক্সড থাকবে। তো এরকম
বাক্যের মধ্যে সরল, জটিল, যৌগিক সব রকমের বাক্য যখন থাকবে একটা বাক্যের মধ্যে, তখন সেই বাক্যটা হবে মিশ্র বাক্য। ঠিক আছে? আর এই মিশ্র বাক্যগুলো সবসময় অনেক অনেক বড় বড় লাইন হয়ে থাকে, অর্থাৎ অনেক দীর্ঘ হয়ে থাকে। বাক্যগুলি ছোট ছোট হয় না। সরল বাক্য যেমন একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া থাকে, বা একাধিক যে অসমাপিকা ক্রিয়া যেগুলো খন্ডবাক্যকে যুক্ত করে, সেটাও ছোট্ট হয়। জটিল বাক্য যেরকম মোটামুটি হয়ে থাকে, যে একটা শব্দজোড় যুক্ত হয়ে মোটামুটি একটা বাক্য তৈরি হয়। যৌগিক বাক্য মোটামুটি ছোট, যে শুধু একটা সংযোজক অব্যয় যুক্ত হয়। কিন্তু এই মিশ্র বাক্য যেহেতু সব কিছুর সংমিশ্রণে গঠিত, তাই এই বাক্যগুলো অনেক বড় বড় হয়ে থাকে। হ্যাঁ, যেমন দেখো একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। যে আমার কর্তব্য শেষ, কিন্তু রাজু এখনো আসেনি, শ্যামও এখনো আসেনি। হুম, তো দেখো আমার কর্তব্য শেষ, এটাও একটা বাক্য। এখানে কিন্তু, কিন্তু কোন বাক্যে ব্যবহৃত হয় বা যুক্ত হয়? এটা কি? এটা একটা সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় কোন বাক্যে ব্যবহৃত হয়? যৌগিক বাক্যে। অর্থাৎ এখানে যৌগিক বাক্যের অংশ রয়েছে। রাজু এখনো আসেনি, শ্যাম এখনো আসেনি, এখানে আহ, খন্ড খন্ড বাক্য অর্থাৎ স্বাধীন বাক্য যুক্ত রয়েছে, স্বাধীন খন্ড বাক্যও যুক্ত রয়েছে এই বাক্যটার মধ্যে। হুম, অর্থাৎ এখানে দেখো সরল বাক্যের সঙ্গে যৌগিক বাক্যের সংমিশ্রণ রয়েছে এই বাক্যটির মধ্যে, তাই না? তো অর্থাৎ এটা কি বাক্য হবে? সংমিশ্রণ হয়েছে, তাই এটা মিশ্র বাক্য। হুম, তারপর দেখো, বাপ্পা ছাদের ওপর যখন ঝুঁকে দাঁড়ালেন, তখন তিনি একটি গান শুনতে পেলেন, যে গান একজন ভিখারিনী গাইছে। তো বাক্যটা দেখো, ইয়া বড় একটা বাক্য তৈরি হয়েছে। কেননা সে তো একা তৈরি হয়নি, সে তো সব কিছুর একসঙ্গে নিয়ে একটা বাক্য তৈরি করেছে, তাই না? অর্থাৎ এর মধ্যে কত কিছু রয়েছে দেখো। বাপ্পা ছাদের ওপর যখন ঝুঁকে দাঁড়ালেন, এখানে যখন, তারপরে তখন আছে, তখন তিনি একটি গান শুনতে পেলেন। হুম, তো যখন তখন এরকম শব্দজোড় কোন বাক্যের মধ্যে থাকে? না, জটিল বাক্যের মধ্যে থাকে। তাহলে এখানে বাক্যের সঙ্গে জটিল বাক্যের অংশ যুক্ত হয়েছে। তারপর দেখো, যে গান একজন ভিখারিনী গাইছে, যে গান, এখানে যৌগিক বাক্যেরও মিক্স থাকছে, একজন ভিখারিনী গাইছে। হ্যাঁ, তো এখানে খন্ডবাক্য রয়েছে, স্বাধীন খন্ডবাক্য, অধীন খন্ডবাক্য মিশ্রিত একটা বাক্য, এবং জটিল যৌগিক সবকিছু মিলে একটা বাক্য তৈরি হয়েছে। তো এইরকম সবকিছু সংমিশ্রণে গঠিত বাক্যকে কোন বাক্য বলবো? মিশ্র বাক্য। হুম, বুঝতে পেরেছো তোমরা? তো আশা করছি কোথাও অসুবিধে হচ্ছে না। এবার এগুলো যদি বুঝতে কোথাও অসুবিধে হয় আমাকে জানিও কিন্তু তোমরা। কেমন? তো আজকে ক্লাসে আমরা কি শিখলাম? না, বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ। হুম, তো চলো একবার মনে করে নেওয়া যাক। তো বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ কয়টি? 4টি। কি কি? একটা সরল বাক্য, একটা জটিল বাক্য, একটা যৌগিক বাক্য, আর একটা মিশ্র বাক্য, তাই তো? তো সরল বাক্য কোনগুলো? না, যে বাক্যে একটি মাত্র কর্তা থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে, এরকম বাক্যকে সরল বাক্য বলা হবে। আবার একাধিক অসমাপিকা ক্রিয়া সেগুলি খণ্ডবাক্যের সঙ্গে যুক্ত করতে পারবে, সেটাও হবে সরল বাক্য। হুম, এবং সরল বাক্য কি? যে অন্য কোনো বাক্যের সঙ্গে সম্পর্কযুক্ত হয় না, একদম সহজ সরল একটাই বাক্য হয়। তারপর আসছে জটিল বাক্য। জটিল বাক্য কি? যে নানান খণ্ড বাক্য থাকে, সেগুলোকে যে সর্বনাম বা নিত্য সম্বন্ধী অব্যয়, এগুলো সাপেক্ষ শব্দ জোড় দ্বারা বাক্যটা যুক্ত থাকে বা খণ্ড বাক্যগুলোকে যুক্ত করে, তখন সেটা হবে জটিল বাক্য। অর্থাৎ যদি, তবে, যখন তখন, যে সে, যার তার, এইরকম ধরনের শব্দ জোড় দিয়ে যুক্ত থাকলে সেটা হবে জটিল বাক্য। তারপর আসছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য কোনগুলো? না, যে দুটো স্বাধীন বাক্য, দুটো বা তার বেশি, যে স্বাধীন বাক্য, স্বাধীন খণ্ড বাক্য থাকবে, সেগুলোকে শুধুমাত্র একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকবে। হুম,
সেটাই হবে যৌগিক বাক্য। অর্থাৎ আর, এবং, কিন্তু এই ধরনের শব্দ দ্বারা যুক্ত থাকবে। আর শেষটা কি পড়েছি আমরা? মিশ্র বাক্য। তো মিশ্র বাক্য কি? যে এই বাক্যের মধ্যে সরল, যৌগিক, জটিল এই সব ধরনের বাক্যের সংমিশ্রণ থাকবে, সেটা হবে মিশ্র বাক্য। হুম। তো এই হলো বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এখানেই আমি আমার আজকের ক্লাস শেষ করছি, এবং দেখা হচ্ছে পরের ক্লাসে এই বাক্য অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে, অর্থাৎ বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ সেগুলো সম্পর্কে। এবং এই যে গঠনগত শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানলাম, সেই বাক্যগুলো আবার রূপান্তর করা যায় অন্য বাক্যে। হুম, সেগুলোও আমরা শিখবো পরের ক্লাসে। ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।